আইয়ুব খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন, জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে। তো আপনার রেহানা নাম শোনেন না, এটা কিন্তু এই গ্রাম থেকে আসছে। ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের পশতুদের চেয়ে আলাদা ছিল। ওনার মাতৃভাষা ছিল হিন্দকো। ইয়াহিয়া খান ছিলেন কিজিলবাস, এর মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা। পাকিস্তানে আইয়ুব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান, উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক, ওনার ভাষা ছিল হাজারা। মোহাম্মদ আলী জিন্নাহ, আইয়ুব খান, মুসা খান, ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল, মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য। জুলফিকার ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ, আর মাতৃভাষা ছিল সিন্ধি। কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না। আমি একটা জিনিস বুঝি না, বাঙ্গুরা সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায়? আরে সামারগিরি করে ভুয়া বয়ান বানাবু জাইনা শুনে গোজা মিল দিয়া বানা, এর গোজা দেয় কিন্তু মিলে না। এরপর আবার বালসুনের মতো লেজে গবরে একখান বয়ান বানায়, জাতিকে সেটা গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখে। 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানে যতগুলা প্রধান বিচারপতি ছিল, একজনের মাতৃভাষা উর্দু ছিল না। সব 5 জন ছিল মোট, এর মধ্যে 2 জন ছিল বাঙালি। তাদের নাম বলি, মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল, মোহাম্মদ মুনির পাঠান ছিল, এআর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, ফজল আকবর বাঙালি ছিলেন, হামুদুর রহমান বাঙালি ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রে 2-1টা পাঞ্জাবি নাম পাওয়া যায়, কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ, অনেকেই মাইনরিটি জাতের মানুষ। এদের কারো তো কোনো সমস্যা হইলো না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে, কেউ তো বোঝার দাবি তুললো না, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এদের কারো তো চাকরি বাকরি পাইতে, শিক্ষিত হইতে, রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই। যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের। বাঙ্গু প্রগতিশীলরা যে কত বড় সামারের সামার, বাটপারের বাটপার, সেটা দেখতে পারবেন। আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে। উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে নাকি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাইসা। শুধু তাই না, সোহরাওয়ার্দীর বডিগার্ড তার বইতে কি লিখেছে, গায়ক আব্বাস উদ্দিন তারে কি কয় দেখেন। উনি লিখেছেন, তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো। আব্বাস উদ্দিন সাহেব, সোহরাব হোসেন ও বেদার উদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রাত পর্যন্ত আসর চললো। আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম। রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক, হাসনাত বরকত ভালো গানই গাইতো। এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমার সাথে জেলও খাটিছে। পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে। পথে গান চললো, নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান। তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তার গান শুনতেছে। তারই শিষ্য সোহরাব হোসেন এবং বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলছিলেন, মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাসো, এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম। কি আজগুবি এক দাবি। বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে, গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে। উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এই সমস্ত দাবি তুলছে। 47-এর আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল? কি ছিল? ইংরেজি। তো ইংরেজি, আবার কইতেছি ইংরেজি। তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাইসা নাইসা গান গাওয়া ভুলে গেছিল? 200 বছরের বেশি তো শাসন করেছিল, তাই না? তো এই 200 বছরে কি গান গাওয়া ভুলে গেছিল? ইংরেজ আমলে বয়াতিরা নাইসা নাইসা গান করে নাই? তখন কি আব্বাস উদ্দিনের বয়ান মতে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল? তখন কি বাংলা গানের মাধুর্য মর্যাদা গোল্লায় গেছিল? বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন? ইংরেজ আমলে। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। পদ্য সাহিত্যের যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে। বিভিন্ন বাংলা পত্র পত্রিকা, মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল। 1800 সালে কলকাতাতে ইংরেজদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পরে বাংলা সাহিত্য সৃষ্টি এবং প্রসার লাভ করা শুরু করে। বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, নবীন চন্দ্র সেন, সব কয়টা ইংরেজ আমলের মানুষ। ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই। আর 47 সালে পাকিস্তান তৈরির পর আব্বাস উদ্দিন, আব্দুল লতিফ এগোছে তোনার চোদন জায়গায় উঠলো। 47-এর আগে আব্বাস উদ্দিন লতিফেরা গান করে নাই। ওদের কাছে গানের মাধুর্য তখন গোল্লায় যায় নাই। পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল, চেতনা জায়গায় উঠলো। উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি। এদের দাবি যে কত শয়তানি আর ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন। মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি। মুঘলদের যাবতীয় ডকুমেন্ট, পরোয়ানা, ইতিহাস সবকিছুই
ফার্সিতে রচিত হইতো। সিরাজউদ্দৌলা, আলীবর্দী, মুর্শিদ কুলি খান এদের আমলে যাবতীয় হুকুম পরোয়ানা ফার্সি শিকাস্তা স্টাইলে লেখা হইতো। এই যে দেখেন, এটা শিকাস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ। পলাশির যুদ্ধের পর ইংরেজরা প্রথম 80 বছর মানে 1757 থেকে শুরু করে 1837 সাল পর্যন্ত মুঘলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে বহাল রাখে। সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট, খাজনার হিসাব ইত্যাদি ফার্সিতেই লেখা হইতো। ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি, আদেশ, পরোয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত। এই সেক্রেটারিদেরকে বলা হইতো মুন্সি। মুন্সি, হ্যাঁ, প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত। তাদের টাইটেল ছিল মুন্সি।